সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 সেপ্টেম্বর 28 ভাদ্র রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা আগামীকাল সোমবার, অপেক্ষায় রয়েছেন দেশবাসী। আগামী 25 সেপ্টেম্বর অরুণোদয়ের প্রমাণপত্র বিতরণের বৃহৎ কর্মসূচি। 17 থেকে 23 সেপ্টেম্বর সেবা সপ্তাহ। রাজনৈতিক হস্তক্ষেপ, ধর্মের ভিত্তিতে অরুণোদয়ের সুবিধাভোগী বাছাইয়ে হাহাকার হাইলাকান্দিতে। ধর্মের ভিত্তিতে পুরনো 60% সুবিধাভোগীর নাম কর্তনের অভিযোগ বিধায়ক সুজামুদ্দিনের। এক সপ্তাহের মধ্যে হাইলাকান্দিতে সার পৌঁছবে, ঘোষণা বিধায়ক সুজামুদ্দিন লস্করের। সিগারেট না দেওয়ায় পুয়ামারা বাইপাসে মারামারি, পরে শ্রীভূমি তথা করিমগঞ্জ হাসপাতালে এসেও দুষ্কৃতীদের হামলা, গুরুতর আহত একজন। ভূপেন হাজারিকার স্মৃতিতে 100 টাকার স্মারক মুদ্রার উন্মোচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে জামিন মামলা, হাইকোর্টগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। বিয়ের মাত্র 7 মাসের মাথায় রাতাবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ অব্যাহত, কাটিগড়ার দিগরখালে ফের আটক রোহিঙ্গা নাগরিক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হরলিক্স, লাক্স, ডাবের মতো 22টি পণ্যের দাম কমিয়ে দিল হিন্দুস্তান ইউনিলিভার। সস্তা হচ্ছে হরলিক্স টুথপেস্ট, শ্যাম্পু। আগামী 22 সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর। আর মাত্র কয়েক ঘন্টা পরে এশিয়া কাপে আজ ভারত পাকিস্তান মহারণ। খেলা শুরু হবে রাত 8টা থেকে। 142টি দেশের সমর্থন, জাতিসংঘে বিপুল ভোটে পাশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত, চাপ বাড়ল ইসরায়েলের। উদ্বোধনের মাত্র 2 মাসের মাথায় ফের গর্ত বদরপুর গেমন সেতুতে, খুব জনমনে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা আগামীকাল সোমবার। ওয়াকফ আইনের বৈধতা নিয়ে মামলায় সোমবার অন্তর্বর্তী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন 2025-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। পরপর 3 দিন ধরে চলা শুনানির পরে গত 22 মে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। এর আগে মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সংশোধিত ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ জারি করা হবে কিনা শুধু সেটি আদালতে বিবেচনা করছে। কেন স্থগিতাদেশ জারি করা উচিত নয় তা নিয়ে আদালতে সওয়াল করেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার বক্তব্য, কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে বলে এই নয় যে শুধু সেই কারণের জন্য আইনসভায় পাশ হওয়া একটি আইনের উপর স্থগিতাদেশ দেওয়া যায়। শীর্ষ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী 15 সেপ্টেম্বর ওয়াকফ সংশোধনী আইন 2025-এর মামলার রায় ঘোষণা হবে। এদিকে 2 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে জামিন মামলা, হাইকোর্টগুলিকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। জামিন বা অন্তর্বর্তী জামিন সংক্রান্ত মামলা বছরের পর বছর ঝুলিয়ে রাখা যাবে না, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের সব হাইকোর্ট ও নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের মামলা 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। শুধু আবেদনকারী নিজেই যদি দেরি করেন সেই ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে।
আগামী 25 সেপ্টেম্বর অরুণোদয়ের প্রমাণপত্র বিতরণের বৃহৎ কর্মসূচি। আগামী 17 থেকে 23 সেপ্টেম্বর সেবা সপ্তাহ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার লোকসেবা ভবনে রাজ্য সরকারের সব বিভাগের মন্ত্রী, বিধায়ক এবং বিটিআরের জেলাগুলি ছাড়া অন্য জেলার জেলা কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন। বৈঠকে তিনি আসন্ন সেবা সপ্তাহ পালন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আগামী 17 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচিতে সারা রাজ্যে সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করা হবে। 17 সেপ্টেম্বর সেবা হি সমর্পণ শীর্ষক এক বৃহৎ রক্তদান অভিযানের মাধ্যমে সেবা সপ্তাহের কর্মসূচির সূচনা হবে। এর অধীনে রাজ্যে 75টি মেগা রক্তদান শিবির আয়োজন করা হবে। 18 সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে শিশু এবং কিশোরদের জন্য বৃহৎ চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। 18 সেপ্টেম্বর 11টি চিকিৎসা শিবির আয়োজনের মধ্যে দিয়ে এই কর্মসূচির সূচনা হবে। 18 বছরের নিচের শিশু কিশোরদের 50টিরও অধিক রোগের চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা করা হবে। 19 সেপ্টেম্বর পরিবেশ ও বন বিভাগ এবং শিক্ষা বিভাগের মাধ্যমে রাজ্যের স্কুলগুলোতে বৃক্ষরোপণ অভিযান শুরু করা হবে। এর অধীনে রাজ্যের কয়েক হাজার স্কুলে 15 লক্ষেরও অধিক গাছের চারা রোপণ করা হবে। রাজ্যের বিভিন্ন স্থানে 248টি গাছের চারা বিতরণ কেন্দ্রের মাধ্যমে গাছের চারা বিতরণ করা হবে। 21 সেপ্টেম্বর 1000 যুব সাহিত্যিককে রাজ্য সরকার সংবর্ধনা দেবে। 22 সেপ্টেম্বর 7500 নিক্ষয় মিত্র নিজ নিজ অঞ্চলের যক্ষ্মা রোগীদের কেবল পুষ্টিগত স্বস্তি প্রদান করাই নয়, তাদের আবেগিক এবং মানসিকভাবেও সবল হতে অনুপ্রাণিত করবেন। 23 সেপ্টেম্বর রাজস্ব বিভাগ রাজ্যের মোট 24,688টি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে জমির আবন্টনপত্র, বিশেষ মেয়াদি পাট্টা নিষ্পত্তি তথা হস্তান্তরের প্রস্তাবপত্র বিতরণ করবে। এবং 25 সেপ্টেম্বর অরুণোদয়ের প্রমাণপত্র বিতরণের বৃহৎ কর্মসূচি। রাতাবাড়িতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। বিয়ের 7 মাসের মাথায় এক তরুণী গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাতাবাড়ি থানা এলাকার সিংলাচড়া গ্রামে। অভিযোগ, শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন 21 বছরের শিল্পনা নাথ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 7 মাস আগে রামকৃষ্ণনগরের নিবিয়া এলাকার রায়পুর গ্রামের বিনীত নাথের সঙ্গে বিয়ে হয় শিল্পনার। অভিযোগ, বিয়ের কিছুদিন যেতে না যেতে শ্বশুরবাড়ির সদস্যরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন। বিষয়টি শিল্পনা তার একমাত্র দৃষ্টিহীন ভাইকে জানিয়েছিলেন। ভাই প্রতিশ্রুতি দিয়েছিলেন চিকিৎসা শেষে বোনকে বাবার বাড়িতে নিয়ে আসবেন, কিন্তু সেই আশ্বাস পূর্ণ হওয়ার আগেই ঘটল মর্মান্তিক পরিণতি। শুক্রবার রাতে শ্বশুরবাড়ি থেকে শিল্পনার ভাইকে ফোন করে জানানো হয় তার বোন বিষ পান করেছেন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ছুটে যান এবং তাকে প্রথমে দুর্লভচড়া এবং পরে রামকৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা শিল্পনাকে মৃত ঘোষণা করেন। মৃতার বিধবা মা এবং ভাইয়ের অভিযোগ, শিল্পনা শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। শনিবার রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ময়না তদন্তের জন্য দেহ শ্রীভূমি তথা করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে শিল্পনার বাবার বাড়ির পক্ষ থেকে রাতাবাড়ি থানায় শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজনৈতিক হস্তক্ষেপ, ধর্মের ভিত্তিতে অরুণোদয়ের সুবিধাভোগী বাছাইয়ে হাহাকার হাইলাকান্দিতে। ধর্মের ভিত্তিতে পুরনো 60% সুবিধাভোগীর নাম কর্তনের অভিযোগ বিধায়ক সুজামুদ্দিনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আগামী 17 সেপ্টেম্বর থেকে সূচনা হবে অরুণোদয় 3, কিন্তু এর আগেই অরুণোদয়ের সুবিধাভোগী
বাসাইয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। হাজার হাজার পুরনো সুবিধাভোগী গরিব পরিবারকে বঞ্চিত করে। ধর্মের ভিত্তিতে সুবিধাভোগী বাসাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে হাইলাকান্দিতে। পরিস্থিতি এমন হয়েছে অরুণোদয় ৩ সূচনার দিনটিতে প্রতিবাদমুখর হতে পারে পরিবেশ। কারণ শাসক দলের প্রাপ্ত বুটের অনুপাতে বুথ ভিত্তিক অরুণোদয় বরাদ্দ করার অভিযোগ উঠেছে। হাইলাকান্দি জেলার দুটো বিধানসভা কেন্দ্র আলগাপুর কাটলিছড়া এবং হাইলাকান্দি কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে ৬০,০০০ অরুণোদয় সুবিধাভোগী। কিন্তু জনসংখ্যার অনুপাতে সুবিধা বিতরণ না করার অভিযোগ এনেছেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। তিনি বলেন, সুবিধাভোগী বাছাইয়ে গাইডলাইন লঙ্ঘন করা হয়েছে পদে পদে। নিয়ম না মেনে রাজনৈতিক হস্তক্ষেপে ধর্মের ভিত্তিতে বাছাই করা হয়েছে সুবিধাভোগী। শাসক দলের প্রাপ্ত বুটের অনুপাতে বরাদ্দ করা হয়েছে সুবিধাভোগীর সংখ্যা। হরলিক্স, লাক্স, ডাবের মতো ২২টি পণ্যের দাম কমিয়ে দিল হিন্দুস্তান ইউনিলিভার। সস্তা হচ্ছে হরলিক্স টুথপেস্ট, শ্যাম্পু। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। জিএসটি কমার পর একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমালো হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। কিষান জেম, হরলিক্স, লাক্স সাবান এবং ডাব শ্যাম্পুর মতো জনপ্রিয় জিনিসে এই দাম কমানো হয়েছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ হাসপাতালে দুষ্কৃতীদের হামলায় আহত একজন। শ্রীভূমি তথা করিমগঞ্জ বাইপাস হাসপাতালে এক ব্যক্তির উপর প্রাণঘাতী হামলা চালালো অজ্ঞাত পরিচয় কিছু যুবক। আহত ব্যক্তির চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শহরের বাইপাস সংলগ্ন বাটগ্রাম এলাকায়। জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯:৩০ নাগাদ দোকান থেকে এক নাবালক বাড়িতে যাওয়ার পথে কিছু অজ্ঞাত পরিচয় যুবকের খপ্পরে পড়ে। যুবকরা তার কাছে নেশা জাতীয় দ্রব্য চায়। তখন সে প্রতিবাদ করলে তার উপর হামলা চালায়। এ খবর পেয়ে ছুটে আসেন তার বড় ভাই সদানন্দ গোস্বামী। তিনি এর প্রতিবাদ করলে ছোট ভাইকে ছেড়ে তার উপর লোহার রড দিয়ে প্রাণঘাতী হামলা চালায় যুবকরা। চিৎকার চেঁচামেচি শুনে এলাকার নাগরিকরা ছুটে এলে অজ্ঞাত পরিচয় যুবকরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়। এদিকে আহত সদানন্দ গোস্বামী হাসপাতালে আসার পর আবারও হামলাকারী যুবকরা এসে পুলিশকে জানালে পরিণাম ভালো হবে না বলে শাসিয়ে যায়। তখন এর প্রতিবাদ করলে আহত সদানন্দের উপর ফের হামলা চালায় যুবকরা। তখন হাসপাতালের সুরক্ষা কর্মী এবং অন্য কর্মীরা ছিলেন, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস করেননি। বলতে গেলে ফিল্মি কায়দায় প্রথমে বাড়ির সামনে এবং পরে সরকারি হাসপাতালে এসে হামলা চালিয়ে যুবকরা পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। ১৪২টি দেশের সমর্থন, জাতিসংঘে বিপুল ভোটে পাস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব। ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত। চাপে রয়েছে ইসরায়েল। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্য। এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে সমর্থনে রাষ্ট্রসংঘে ভোট দিল ভারত সহ মোট ১৪২টি দেশ। মাত্র 10টি দেশ ফ্রান্সের আনা প্রস্তাবের বিরোধিতা করেছে। এশিয়া কাপে আজ ভারত পাকিস্তান মহারণ। আর কয়েক ঘন্টা পরেই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। পহেলগাম হামলার পর পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। তাই বাইরের পরিবেশ রীতিমতো উত্তপ্ত। এই পরিস্থিতিতে পাকিস্তানকে হারিয়ে একটা মোক্ষম জবাব দেওয়ার জন্য তৈরি সূর্যকুমাররা। পাকিস্তান
পাকিস্তান ম্যাচ নিয়ে খুব সিরিয়াস টিম ইন্ডিয়া। টি-20 ক্রম তালিকায় ভারতীয় দল রয়েছে 1 নম্বরে, অন্যদিকে পাকিস্তান দল রয়েছে 7 নম্বরে। তাই এই মহারণের আগে দাঁড়ে ভারতীয় দল কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে। খেলা শুরু হবে রাত 8টা থেকে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ অব্যাহত। কাটিগড়া দিগরখালে ফের আটক রোহিঙ্গা নাগরিক। গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের অধীন দিগরখাল বাজারে শনিবার সন্ধ্যায় ধরা পড়েছে এক সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিক। তার নাম মনির ইসলাম, বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। জানা গেছে শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ দিগরখাল বাজারে এক অপরিচিত ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকার কয়েকজন তাকে ডেকে পরিচয় জানতে চান। সে প্রথমে উল্টোপাল্টা জবাব দেয়। পরে মনির ইসলাম স্বীকার করে সে বাংলাদেশ থেকে মেঘালয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশের এক দালালকে 10,000 টাকা দেওয়ার পর ওই দালাল তাকে কাঁটা তারের ভেতর দিয়ে ভারতে ঢুকিয়ে দিয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। উদ্বোধনের মাত্র 2 মাসের মাথায় ফের গর্ত বদরপুর গেমন সেতুতে। খুব জনমনে। রাজ্যের 2 মন্ত্রীর হাত ধরে গোটা করে উদ্বোধনের 2 মাসের মাথায় গর্তের সৃষ্টি হয়েছে বরাক উপত্যকার লাইফলাইন হিসাবে পরিচিত গেমন সেতুতে। গত 15 জুলাই সেতু সংস্কার করে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কৌশিক রায়, কাছাড় জেলার ডিসি মৃদুল যাদব, এসপি নোমাল মাহাত্তার হাত ধরে নতুনভাবে উদ্বোধন হয়। এর আগে 55 দিন সেতুতে সব ধরনের গাড়ি চলাচল এমনকি পথচারীদের জন্য বন্ধ ছিল। 15 জুলাই যান চলাচলের জন্য ফের চালু করা হয় সেতুটি। সেতু চালু হওয়ার 2 মাসের মাথায় ফের গর্তের সৃষ্টি হয়েছে সেতুটিতে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।